টু মাই লক্ষ্মীজ ম্যাথ ইউটিউব চ্যানেল। আজকে আমরা করব দেখো প্রশ্ন বিচিত্রার দ্বিতীয় পর্বে 3 নম্বর স্কুল কৃষ্ণনগর গভর্নমেন্ট গার্লস হাই স্কুলের প্রশ্ন উত্তরগুলো দেখব। যেখানে দেখো প্রথমে দিয়েছে, প্রথম 1 নম্বর দিয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। যে কোনো 15টি বললে এখানে দেখো তোমাদের 15টা যে কোনো 15টার উত্তর করতে হবে, ঠিক আছে। যেখানে 1-এর দাগে ক দিয়েছে দেখো 1-এর 3 যোগ 1-এর 9 যোগ 1-এর 18 সমান কত। তাহলে আমরা প্রথমে কি করব, 3, 9 আর 18 লসাগু বের করব, ঠিক আছে। তাহলে 3, 9, 18 লসাগু বের করলে 3 দিয়ে যাবে, 3 1-এ 3, 3 3-এ 9, 3 6 18 দিয়ে আবার 3 দিয়ে করব, 3 1-এ 3, 3 1 একটা তো বসেই যাবে, এক যেমন আছে বসে যাবে। লসাগুর ক্ষেত্রে যে কোনো দুটো, একটার বেশি মানে 2, 3টে যদি ভাগ করা যায় সেটা দিয়ে ভাগ করব। তাহলে 3কে তো 1 দিয়ে ভাগ করা, 1কে তো 3 দিয়ে ভাগ করা যাবে না, সেই জন্য 1 বসে গেল। 3 1-এ 3, 3 দিয়ে 6, তাহলে 3, 9 ও 18 লসাগু কত বেরোচ্ছে? 3 গুণিত 3 গুণিত 1 গুণিত 1, 1-এর সঙ্গে 1 যা গুণ করবো তাই একই হবে, তাই এখানে 1 আর গুণ করিনি, ঠিক আছে। গুণিত 2, তাহলে 3 3 9, 9 দিয়ে 18, ঠিক আছে। তাহলে আমরা 18 পেলাম লসাগু। যে 18কে 3 দিয়ে ভাগ করলে কত পাবো? 6, 6-এর সঙ্গে 1 গুণ করলে 6, 6 গুণ 1 6। 18কে আবার 9 দিয়ে ভাগ করলে পাবো 2, 2কে 1 দিয়ে গুণ করলে 2। 18কে 18 দিয়ে ভাগ করলে পাবো 1, 1কে 1 দিয়ে গুণ করলে 1। তাহলে যোগ করে পাচ্ছি 6 যোগ 2 যোগ 1 সমান হচ্ছে 9/18 সমান। এবার ভাগ কাটাকাটি এটাকে লঘিষ্ঠ আকারে যদি নিয়ে আসে তাহলে কত হয়ে যাবে? 9 1-এ 9, 9 দিয়ে 18 মানে 1-এ 2। তারপর ক্ষয়ের দাগে দিয়েছে দেখো শূন্যস্থান পূরণ করো। 9-এর 7 হলো একটি ড্যাশ ভগ্নাংশ। এইখানে 9 হচ্ছে লব আর 7 হচ্ছে হর। 9 হচ্ছে লব আর 7 হচ্ছে হর। তাহলে এটা একটা কি, ওপরে যদি লব বড় হয় আর হর ছোট হয় তাহলে সেটা হবে অপ্রকৃত ভগ্নাংশ। আর যদি হর বড় হয় লব ছোট হয় তাহলে হয়ে যাবে সেটা প্রকৃত ভগ্নাংশ। গয়েরটা দিয়েছে দেখো 23-এর 5 ভগ্নাংশটিকে মিশ্র ভগ্নাংশে পরিণত করো। এখানে দেখো আমাদের লবটা বড় রয়েছে আর হরটা ছোট রয়েছে, তাই তো। তাহলে এটা কি ভগ্নাংশ? অপ্রকৃত ভগ্নাংশ। এবার এটাকে কি বলেছে? অপ্রকৃত ভগ্নাংশটাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করো, ঠিক আছে। তাহলে অপ্রকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশে পরিণত করার জন্য কি করব? 23কে 5 দিয়ে ভাগ করব। 5 4-এ 20 দিয়ে বিয়োগ করে পেলাম 3, আর ভাগ করা যাবে না, রয়ে গেল। তাহলে এটা কি করব? ভাগফল যেটা পেয়েছিলাম সেটা হবে 4 পূর্ণ, নিচের ভাগশেষ যেটা হলো সেটা উপরে 3, আর যেটা দিয়ে ভাগ করেছিলাম সেটা 5, ঠিক আছে। ভাগফলটা হয় এখানে পূর্ণ সংখ্যায়, আর যেটা ভাগশেষ বের হয় সেটা এখানে ওপরে লবের ঘরে বসে, আর আমাদের যে হরটা যা ছিল সেই হরটা বসে যাবে। তাহলে এইটাকে মিশ্র ভগ্নাংশকে তোমরা জানো এরকম ভাগ করে লিখতে পারি 4 যোগ 3-এর 5। এটাকেও যদি করে দেখো তাহলে দেখবে 23-এর 5ই বেরোচ্ছে উত্তর, ঠিক আছে। মিশ্র ভগ্নাংশ এরকম গুণ আকারেও লেখা যায় বা যোগ আকারেও লেখা যায়। ঘয়ের দাগে দিয়েছে দেখো 4 + 1-এর 5কে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করো, ঠিক আছে। তাহলে 4 + 1-এর 5 একে যদি তাহলে আমরা এখন এখানে দেখলাম দেখো 4 যোগ 3-এর 5 করতে পেরেছি। তাহলে 4 যোগ 1-এর 5কে কি লিখতে পারি? গুণ আকারেও লিখতে পারি। এখানে মাঝে কিছু নেই মানে কি গুণ। তাহলে 4 পূর্ণ 1-এর 5, তাহলে গুণ করে পাচ্ছি 4 5-এ 20 যোগ 1 21, 21-এর 5। দেখো আমি গুণটা এখানে করে দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। তারপরে 1 দাগে দিয়েছে দেখো শূন্যস্থান পূরণ করো। বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান ড্যাশ ভাজিত 4। তাহলে বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য সমান কি হয়? এই পরিসীমা, তার পুরো পরিসীমা ভাজিত 4 করলেই আমরা পেয়ে যাব। বর্গক্ষেত্র মানে কি? যার 4টে বাহুই পরস্পর সমান, সেটাই হচ্ছে বর্গক্ষেত্র। তাহলে এর একটা বাহুর দৈর্ঘ্য কী করে পাবো? যদি এর পুরো পরিসীমাটা জানা থাকে তাহলে এই পুরোটা সবকটা যোগ করব, করে 4 দিয়ে ভাগ করে দিলে আমরা বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব, ঠিক আছে। নেক্সট দিয়েছে দেখো একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 40 মিটার ও প্রস্থ 15 মিটার। বাগানটি চারিদিকে বেড়া দিতে কত মিটার বেড়ার প্রয়োজন? ঠিক আছে। তাহলে তো আয়তাকার ক্ষেত্রে পরিসীমা সমান আমরা কি জানি? আয়তাকার বাগানের পরিসীমা হচ্ছে 2 গুণিত দৈর্ঘ্য গুণিত প্রস্থ সমান, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 40, প্রস্থ হচ্ছে 15 সমান হচ্ছে 2 গুণ 14, 40 আর 15 যোগ করে পাচ্ছি 55, তাহলে 2 গুণিত 55 সমান 110 মিটার। তাহলে এর উত্তর লিখব বাগানটি চারদিকে বেড়া দিতে 110 মিটার বেড়া প্রয়োজন। ওকে। 6 নম্বর দিয়েছে দেখো, 6-এর দাগে দিয়েছে দেখো সরল করো। 6 গুণিত 5 গুণিত 4 ভাজিত 8 ভাজিত 5 গুণিত 7। তাহলে আমরা কি জানি? বদমাস রুল। তোমরা দেখবে আমি একটা বদমাসের জন্য একটা করে দেখিয়েছি কিভাবে হয়। এখানেও তোমাদের আবার বলে দিচ্ছি, বদমাস আমরা সরল করার জন্য বদমাস রুলটাকে ফলো করি। যেখানে বি হচ্ছে বি ফর ব্র্যাকেট, ও হচ্ছে অফ, অফটাকে কি বলা হয়? বাংলায় এর বলা হয়।
ডি হচ্ছে ডিভিশন, ডিভিশনটাকে বাংলায় কী বলা হয় ভাগ। এম হচ্ছে মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশনটাকে বাংলায় কী বলা হয় গুণ। এ হচ্ছে অ্যাডিশন, অ্যাডিশনটাকে বাংলায় কী বলা হয় যোগ। আর এস হচ্ছে বিয়োগ। এস হচ্ছে সাবট্রাকশন বা মাইনাস, যেটাকে মাইনাস বলে উল্লেখ করা হয় এবং বাংলায় বলা হয় বিয়োগ। তাহলে দেখো প্রথমে আমরা ব্র্যাকেটের কাজ করব। তাহলে এইখানে কিন্তু আমাদের কোনো ব্র্যাকেট নেই, তাই ব্র্যাকেট চলে গেল। তারপরে দিয়েছে এর বলেও দেখো এখানে কোথাও উল্লেখ করা নেই, তাই এর কাজ হলো। এরপরে কি রইলো ভাগ। এরপরে তাহলে ভাগের কাজটাকে আমাদের আগে করতে হবে, তাই তো। তারপরে কি রয়েছে গুণ, গুণের কাজ রয়েছে। তারপরে দেখ গুণ, এখানে আমাদের শুধু কিন্তু ভাগ আর গুণই রয়েছে। তাহলে তোমাদের এই ক্ষেত্রে আরেকটা সহজ উপায় বলে রাখি, যখন দেখবে গুণ আর ভাগ একসঙ্গে রয়েছে, গুণ আর ভাগ একসঙ্গে রয়েছে, তখন তোমরা যাকে আগে পাবে, মানে ধরো এইখানে যেমন ধরো আমাদের ভাগ, কিন্তু এখানে আমাদের বদমাশ রুল অনুযায়ী বলছে ভাগের কাজ আগে করব, তারপর গুণের কাজ আগে করব, তারপর গুণের কাজটা করব, ঠিক আছে। কিন্তু এখানে দেখো আমাদের কিন্তু গুণের কাজটা আগে দিয়েছে, তারপর ভাগের কাজ দিয়েছে। তাহলে আমরা কি করব, আমরা আগে গুণের কাজ করে নেব। প্রথমে গুণের কাজ রয়েছে, তাই গুণের কাজ করে নেব। করার পর করতে করতে আমরা কিন্তু গিয়ে এখানে ভাগের কাজটাকে করব, ঠিক আছে। বুঝতে পেরেছ সবাই? তাহলে গুণ আর ভাগ কাজের মধ্যে যদি আমাদের দুটোকেই একসঙ্গে দিয়ে দেয়, গুণ আর ভাগ, তাহলে আমাদের যে আগে থাকবে তার কাজটাই আগে করব, ঠিক আছে। তখন ভাগ আগে করব, গুণ আগে করব না, সেটা করব না। আমরা যাকে আগে পাবো, মানে গুণ আর ভাগের মধ্যে যে আগে আসবে সে আগে পাবে। বুঝতে পেরেছ? তাহলে গুণের মধ্যে 6 গুণ 5 গুণ 4 ভাজিত 8 ভাজিত 5 গুণিত 7। তাহলে আমরা প্রথমে এই গুণের কাজটাকে করছি। 6 গুণ 5 সমান 30 গুণ 4 ভাজিত 8 ভাজিত 5 গুণ 7 বসে গেল। এরপর এই গুণের কাজ দেখো, প্রথমে গুণের কাজ রয়েছে, গুণ করলাম। 30 গুণ 4 120, 120 ভাজিত 8 বাকি যেমন রয়েছে বসে গেছে, ঠিক আছে। এরপর এসছে আমাদের ভাগের কাজ। তাহলে 120 ভাজিত 8 মানে হচ্ছে 15, 15 ভাজিত 5 গুণ 7 বাকিটা যেমন ছিল তেমন বসে গেল। তারপর 15কে 3 দিয়ে ভাগ করে কত পেলাম? 3 পেলাম। 3 গুণ 7 সমান 21, ঠিক আছে। তোমরা যদি আগে ভাগের কাজ করতে যাও তাহলে দেখো ভাগ করতেই পারো না। 4কে 8 দিয়ে ভাগ করা যাবে কি? যাবে না। আবার 8কে 5 দিয়েও ভাগ করা যাবে না, তাই তো। তাহলে তোমরা এখানে গিয়ে অঙ্কটা গুলিয়ে ফেলবে। সেই জন্য তোমাদের গুণ আর ভাগের মধ্যে যে আগে থাকবে তার কাজটাই আমরা আগে করব, ঠিক আছে। নেক্সট দিয়েছে দেখো, সমান 100 ভাগে 57 ভাগকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে সমান 100 ভাগে 57 ভাগকে ভগ্নাংশে যদি ভগ্নাংশ করি 57 ভাগ, তাহলে এই 57 ভাগটা কোথায় বসবে? ওপরে। আর মোট কত হচ্ছে? 100 ভাগ, তাহলে 100 ভাগটা কোথায় বসবে? নিচে, তাই তো। এইটা হবে হর, হর হচ্ছে যত ভাগ করতে বলেছিল সেটা হবে হর, আর মোট যেটা সেটা হবে লব। তাহলে 57/100। আর আমরা কি জানি একের পিঠে কটা শূন্য রয়েছে? 2টো শূন্য। তাহলে আমাদের ওপরে কটা শূন্য বসবে? 2 ঘর পর দশমিক বসে যাবে, তাহলে 1 ঘর 2 ঘর, তাহলে 0.57। এবার দশমিকটাকে ঠিক বোঝানোর জন্য আমরা আগে কি বসাবো? শূন্য বসাবো। বোঝা গেছে? তারপরে দেখো ঝয়ের দাগে দিয়েছে শূন্যস্থান পূরণ করো। আয়তকার চিত্রে অর্ধ পরিসীমা সমান দৈর্ঘ্য প্লাস প্রস্থ, ঠিক আছে। আয়তকার চিত্রে অর্ধ পরিসীমা সমান দৈর্ঘ্য প্লাস প্রস্থ। মুখস্থ করে নেবে এগুলোকে। তোমাদের পরবর্তীকালেও পরবর্তী ক্লাসেও যখন যাবে 6-এ যাবে তখন তোমাদের এই জিনিসগুলো খুব কাজে লাগবে। সেই জন্য এই সূত্রগুলো সবসময় মুখস্থ রাখবে, ঠিক আছে। তারপরে দেখো ইঁয়ার দাগেরটা দিয়েছে শূন্যস্থান পূরণ করো। 213.25 সমান 200 যোগ ড্যাশ যোগ 3 যোগ ড্যাশ যোগ 5-এর 100। তাহলে এটাকে আমরা 213কে প্রথমে ভাঙবো। ধরো 213কে ভাঙলাম, তাহলে পেলাম 200। তাহলে 213 টাকাকে আমরা কীভাবে ভাঙতে পারি? 200 টাকা আর 10 টাকা আর 3 টাকা, তাই তো। ধরো তুমি দোকানে বাজার করতে গেছো, সেখানে তোমাকে 213 টাকা বলে তুমি কি দেবে? একটা 200 টাকা নোট দেবে, একটা 10 টাকা নোট দেবে, আর একটা 3 টাকা দেবে, তাই তো। এরকম করে দেবে। এরপর বলে যে 25 পয়সা, 0.25, 0.25 টাকা আমরা কী করে ভাঙি? 2-এর দশমিকের পর ক ঘর পর 2 রয়েছে? 1 ঘর পর রয়েছে, তাহলে 2/1-এর পিঠে একটা শূন্য। 5টা ক ঘর পর রয়েছে? 2 ঘর পর, দেখো 1 2, 2 ঘর পর রয়েছে বলে 5/1-এর পিঠে কটা শূন্য বসে গেল? 2টো শূন্য বসে গেল, ঠিক আছে।
টয় দিয়েছে দেখো 472.84কে কথায় প্রকাশ করো। তাহলে 472.84কে কি লিখতে পারি? 472.8.4 কারণ এটা হচ্ছে দশাংশ আর এটা হচ্ছে শতাংশ, ঠিক আছে? বা লিখতে পারি 472.84। তুমি দুটোর মধ্যে যে কোনো একটাও লিখতে পারো। এইটাও লিখতে পারো 472.84, আবার এটাও লিখতে পারো 472.8.4। তুমি যেটাই লিখবে সেটাই রাইট। 6 দিয়েছে দেখো 1.25কে সামান্য ভগ্নাংশ পরিণত করো। তাহলে 1.25, তাহলে এই দশমিকটাকে তুলে দিলেই কি পেয়ে যাবো? 125/100, তাই তো? 2 ঘর পর শূন্য, দশমিকের পর দুটো ঘর রয়েছে, তাই একে পিঠে দুটো শূন্য বসে গেল। দিয়ে দেখো আমরা এটাকে 25 দিয়ে কেটেছি, তোমরা 5 করেও কাটতে পারো, আমি একবারেই কেটে দিয়েছি। আচ্ছা আমি কেটে দেখিয়েই দিই। 5 দিয়ে 10, 5 5 25, আর এটা 5 দিয়ে 10 আর শূন্যটা বসে গেল। এটা হচ্ছে 5 5 25, 5 4 20, মানে 5/4। ঠিক আছে, এখানে আমি আবার করেছিলাম। ঠিক আছে, 5/4, এটা হচ্ছে 5/4। ঢয়টা দিয়েছে দেখো শূন্যস্থান পূরণ করো। 8.05 টাকা সমান ড্যাশ টাকা ড্যাশ পয়সা। তাহলে 8.05 টাকা মানে হচ্ছে 8 টাকা 5 পয়সা। ঠিক আছে, 8.05 টাকা হচ্ছে 8 টাকা 5 পয়সা। তারপরে হচ্ছে 23/1000 সমান কত? তাহলে দেখো 23/1000, এখানে কটা শূন্য রয়েছে? ভাজিত, তাহলে এটা আমার দশমিক ভগ্নাংশে নিয়ে আসতে হবে, ভাগ, মানে আমি 23/1000 লিখতে পারি। একে পিঠে কটা শূন্য রয়েছে? 1 2 3টে, তাহলে আমার এখানে ক ঘর পর দশমিক পড়বে? 3 ঘর। তাহলে 1 2, আমার তো এখানে রয়েছে 1 আর 2 দুটোই রয়েছে, 2 ঘরই রয়েছে, আর আমার লাগবে 3 ঘর পর দশমিক। তাহলে 3 ঘর পর করার জন্য কি করলাম? এখানে আমি একটা শূন্য বসাবো, শূন্য বসে এটাকে দশমিক বসাবো, আর দশমিকটাকে বোঝানোর জন্য এখানে একটা শূন্য বসাবো। এই শূন্যটা তোমরা নাও দিতে পারো, কিন্তু এটা দশমিক বোঝানোর জন্য বা নিজের বোঝার জন্য 0.023 টাকা 23 লিখতে হবে। ঠিক আছে, তারপরে দিয়েছে শূন্যস্থান পূরণ করো। 75 পয়সা সমান কত টাকা? তাহলে 75 পয়সা সমান মানে একটা 75 পয়সা সমান কত? 75 1 টাকা মানে কত? 100 পয়সা। আমরা কি জানি? 1 টাকা সমান হচ্ছে 100 পয়সা, তাই তো? তাহলে 75 পয়সা কত হবে? 75/100। তাহলে একে পিঠে কটা শূন্য রয়েছে? দুটো শূন্য রয়েছে, তাহলে 2 ঘর পর দশমিক বসবে 1 2, 2 ঘর পর রয়েছে মানে 0.75, আর দশমিকটাকে বোঝানোর জন্য মানে কি বসালাম? শূন্য। তাহলে 0.75 টাকা। ঠিক আছে, তারপরে দেখো তয়ে দিয়েছে 100। তোমাদের বইয়ে দেখবে এখানে রয়েছে 140টি ইটকে বর্গাকার আকারে সাজালে প্রতি সারিতে কটি করে ইট থাকবে। এটা কিন্তু কোশ্চেনটা ভুল দেওয়া রয়েছে। 140টা কিন্তু 144 হবে। ঠিক আছে, 140টা কত হবে? 144। নিজের বইয়ে এগুলো ঠিক করে নেবে। তাহলে 144কে আমরা দেখো বর্গাকারে সাজানোর জন্য উৎপাদকে বিশ্লেষণ করেছি। তাহলে প্রথমে 2 সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 2 দিয়ে ভাগ করেছি। 2 দিয়ে ভাগ করে কত পেয়েছি? 2 গুণ 72। 72কে আবার উৎপাদকে বিশ্লেষণ করা যাবে। তাহলে এইটারও সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 2, তাহলে 2 দিয়ে ভাগ করে পেয়েছি 2 গুণ 36। 36কে আবার ভাগ করেছি 2 গুণ 18। 18কে আবার উৎপাদকে বিশ্লেষণ করে পেয়েছি 2 9 18। 9কে পেয়েছি 3 3 9। ঠিক আছে, আর ভাগ করা যাবে না, কারণ 3 হচ্ছে 3 নিজেই, দুটোরই 3 বেরিয়েছে, 3 দুটোই হচ্ছে নিজেই মৌলিক সংখ্যা, সেই জন্য আর ভাগ করা যাবে না। তাহলে আমরা এই মৌলিক সংখ্যা উৎপাদকগুলোকে গুণ আকারে লিখে নেবো। তাহলে 144 সমান কত পেয়েছি দেখো? 2 গুণ 2 গুণ 2 গুণ 2, মানে 4টের টোটাল 2 পেয়েছি, গুণিত 3 গুণ 3। তাহলে আমরা এটাকে ভাগ করেছি, দুটো 2 গুণিত 3 আর দুটো 2 গুণিত 3। বর্গাকারে যেহেতু সাজাতে বলেছে, তার মানে আমার দুটোই কি সমান সমান নিয়ে আসতে হবে। তাহলে এখানে 4টে 2 ছিল, দুটো 3 ছিল, তাহলে আমরা কি করলাম? একে দুটো দিলাম, এখানে একটা 3 দিলাম, আর এখানে দুটো 2 দিলাম, আর এখানে একটা 3 দিলাম। তাহলে এইটা পেয়ে গেলাম 2 গুণ 2 গুণ 3 গুণ 2 গুণ 2 গুণ 3, মানে 12 গুণ 12 সমান 12 স্কোয়ার। বর্গাকারে করতে গেলে কি করতে হবে? বর্গাকার মানে হচ্ছে কোনো সংখ্যারই ধরো n এর স্কোয়ার, মানে কি করতে হবে? n গুণ n, মানে দুটোরই সমান সংখ্যার গুণে নিয়ে আসতে হবে বলে এই কাজটা আমাদের করতে হবে। এইটাই তোমাদের মাথা ঠান্ডা করে পরীক্ষার হলের মধ্যে করে দেখাতে হবে। 12 স্কোয়ার, তাহলে 144টি ইটকে বর্গাকারে সাজালে প্রতি সারিতে 12টি করে ইট থাকবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? তোমরা আরেকবার অঙ্কটা দেখে নাও ঠিক করে। ওকে,
নেক্সটে যাই চলো। বিয়োগ করো 135.0 টাকা বিয়োগ 78.50 টাকা। তাহলে 135.00 টাকা আর 78.50 টাকাকে বিয়োগ করছি, ওপর নিচে রেখে বিয়োগ করবে, তাহলে তোমাদের ভুল হবে না। ঠিক আছে, 0 থেকে 0 বিয়োগ করলে 0 বসে গেল। 0 থেকে 5 বিয়োগ করা যাবে না, তাহলে আমি এখান থেকে ধান নিলাম, ধান নিয়ে হলো কত 10, 10 বিয়োগ 5 সমান হচ্ছে 5, 5 বসলো। এখানে এবার ধার শোধ করতে হবে, ধার শোধ করে কত পেলাম 4, 4 করে 4 থেকে 8 বিয়োগ করা যাবে না, দেখো বিয়োগ করা যাচ্ছে না, তাই এখান থেকে ধার নিয়ে কত হচ্ছে 10 যোগ 4, তাহলে 10 যোগ 4 করলে কত হয়ে যাচ্ছে 14, তাহলে 14 থেকে 8 বিয়োগ করলে হচ্ছে 6। এবার একে ধার নিয়েছিলাম, ধার শোধ করবো, ধার শোধ করে কত পেলাম 2, 2 থেকে 7কে দেখো আবার বিয়োগ করা যাবে না, তাহলে এখান থেকে ধার নিলাম, দিয়ে এটা করলো তো 10 যোগ 2, তাহলে 12, 12 থেকে 7 বিয়োগ করে 5, একে ধার শোধ করলাম, কেটে গেল, কিছুই রইলো না, 0। তাহলে এখানে কিছু 0 বসলো না, সেইটা মানে কিছু বসলো না, মানে কি এটা 0, বাঁ দিকে 0 তো কোনো ভ্যালু হয় না, তাই এদিকে কিছু বসাবো না, 0 বসাবো না আমরা। তাহলে এটা কি হলো 56.50 টাকা। তাহলে 135.0 টাকা থেকে 78.50 টাকা বিয়োগ করলে কী হবে 56.50 টাকা। এখানে দেখো তোমাদের পরীক্ষার কোশ্চেনে কিন্তু 135.00 টাকা বলে দেওয়া হয়েছে, ঠিক আছে, কিন্তু তোমাদের সবসময় হয়তো এরকমও বলে দিতে পারে। তাহলে 135 থেকে 78.50 টাকা বিয়োগ করো, তাই তো, বিয়োগ করো। তখন তোমরা যদি এই 00টা না লেখো, তাহলে তুমি আর অঙ্কটাকে ঠিকঠাক করে নামাতে পারবে না, তখন অঙ্ক ভুল হয়ে যাবে, ঠিক আছে, এখানে ভুল হয়ে যাবে। তাহলে আমরা কি করব, যদি এরকম 35.0 টাকা নাও বলে দেওয়া থাকে, তাহলে আমরা নিজেরাই কিন্তু 35.00 আর 78.50 এই 00টা নিজেই বসিয়ে নেবো। 0 পাদিকে দশমিকের পরে 00 বসালে ওর কোনো ভ্যালু হয় না, তাই আমরা এই 0টা বসাতে পারি, ঠিক আছে। মনে রাখবে এই দশমিকের পর 00 যদি না দেওয়া থাকে, দশমিকের যোগ বলুক বিয়োগ বলুক যাই করতে বলুক না কেন, তাহলে আমরা নিজে থেকেই কিন্তু দশমিক পর 0টা বসিয়ে নেব। পরীক্ষায় এই জিনিসটা মাথায় রাখবে, ওকে। চলো 2 নম্বরের কোশ্চেনের দিকে এগোই আমরা। তাহলে 2 নম্বরের কোশ্চেন দিয়েছে, দেখো নিচের প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো 5টি। কয় দিয়েছে দেখো, তুমি 50.50 টাকার বই কিনলে, টাকার বই, 25 টাকার খাতা, 5.50 টাকার পেন ও 3 টাকার একটি পেন্সিল কিনলে। জিনিসগুলি কেনার পরেও তোমার কাছে আরও 20 টাকা ছিল, তাহলে প্রথমে তোমার কাছে কত টাকা ছিল? তাহলে আমরা দেখো 50.50 টাকার বই কিনেছি, আমি এখানে আর লিখিনি, এগুলো লেখার প্রয়োজন নেই, তোমাদের বোঝার জন্য বলছি। দেখো এখানে 25 টাকার খাতা বলেছে না, 25 টাকার খাতা, তাহলে আমি 25 টাকা কি লিখলাম দেখো 25.00 টাকা। এই কাজটাই তোমাদের বললাম আমি করে নিতে, আগের অঙ্কে করে নিতে বললাম। তারপর বলেছে 5.50 টাকার কি কিনেছে, পেন কিনেছে। 3 টাকা, দেখো 3 টাকা থেকে আমি লিখেছি 3.00 টাকা, 3 টাকার কি কিনেছে, পেন্সিল কিনেছে। আর 20 টাকা তোমার কাছে ছিল, আরও 20 টাকা ছিল, এটা ছিল, তাই তো। তাহলে মোট কত টাকা হলো? তাহলে এই 00 দেখো সব কটা 000 বসলো, 5 আর 0 যোগ করলে 5, 5-এর সঙ্গে 5 যোগ করলে 10, 10-এর সঙ্গে 0 যোগ করলে 10, 10-এর সঙ্গে 0 যোগ করলে 10, 10-এ কি বসলো 0, হাতে কি রয়ে গেল 1, 1-এর দিকে চলে গেলো, 1-এর সঙ্গে 0 যোগ করলে 1, 1-এর সঙ্গে 5 যোগ করলে 6, 6-এর সঙ্গে 5 যোগ করলে 11, 11-এর সঙ্গে 3 যোগ করলে 14, 14-এর সঙ্গে 0 যোগ করলে 14, 14-র 4, হাতে 1, 1টা এখানে গেল, তাহলে 1-এর সঙ্গে 5, 5-এর 1-এ 6, তাই তো 1-এর সঙ্গে 5 যোগ করলে 6, 6-এর সঙ্গে 2 যোগ করলে 8, এখানে কিছু নাই, তাহলে এখানে 8-এর সঙ্গে 2 যোগ করলে 10, 10 আর এদিকে কিছু নেই বলে 10 বসে গেল। তাহলে আমার কাছে মোট কত টাকা ছিল 104.00 টাকা। 00 টাকাটাকে আমরা কি লিখতে পারি, শুধু 104 টাকা লিখতে পারি, ঠিক আছে। তাহলে প্রথমে আমার কাছে 104 টাকা ছিল, বোঝা গেছে? দেখে না অঙ্কটা, ওকে। ক্ষয়ের দাগে দিয়েছে দেখো সরল করো, দেখো আবার সেই বদমাস রুলের আমাদের সরল চলে এসছে, তাই তো এই একটা অঙ্কের মধ্যেই কিন্তু দেখো 2বার তোমাদের সরল করতে দিয়েছে, তাই না, 2বার সরল দিয়েছে। প্রথমেরটা ব্র্যাকেট ছাড়া ছিল, এটা ব্র্যাকেট দিয়ে, তাহলে আগের অনুযায়ী আমরা কি দেখলাম, বদমাস,
তাই তো? বদমাসের বিটা হচ্ছে ব্র্যাকেট, তাহলে ব্র্যাকেটের কাজ আগে আমরা করব, তাই তো? ব্র্যাকেটের কাজ আগে করে নিই। এবার ব্র্যাকেটও আবার কত রকমের হয়? 3 রকমের হয়, তাই তো? বলতে পারবে এগুলো কোন কোন ব্র্যাকেট? এটাকে কি ব্র্যাকেট বলে? এটা হচ্ছে তৃতীয় ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট, এটা হচ্ছে দ্বিতীয় ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট, আর এটা হচ্ছে প্রথম ব্র্যাকেট, তাই তো? তাহলে প্রথমে কার কাজ করব? প্রথমে কাজ করব, তারপর কার কাজ করব? দ্বিতীয় কাজ করব, তারপর কার কাজ করব? তৃতীয় কাজ করব। তাহলে প্রথম ব্র্যাকেট কোথায় রয়েছে? দেখো প্রথম ব্র্যাকেট দেখো এখানে রয়েছে। তাহলে আমরা বাকি যেমন আছে থার্ড ব্র্যাকেট দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম 50 - 5, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, যোগ 15, থার্ড ব্র্যাকেট ক্লোজ, ভাজিত 12। তাহলে এরপরে দেখো আর ফার্স্ট ব্র্যাকেট নেই, এরপর কার কাজ করব? সেকেন্ড ব্র্যাকেটে। তাহলে সেকেন্ড ব্র্যাকেটে চলে এলাম, তাহলে 50 থেকে 5 বিয়োগ করে কত হয়ে যাবে? 45। তাহলে এই থার্ড ব্র্যাকেট যেমন ছিল বসিয়ে দিলাম, সেকেন্ড ব্র্যাকেটের কাজ হয়ে গেছে, আর সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার দরকার নেই। প্লাস 15 বসলো, থার্ড ব্র্যাকেট ক্লোজ, দিয়ে ভাজিত 12। তাহলে 45 যোগ 15, এরপর কার কাজ করব? থার্ড ব্র্যাকেটের কাজ করব। তাহলে 45 যোগ 15কে যোগ করে কত পাচ্ছি? 60। থার্ড ব্র্যাকেটের কাজ হয়ে গেছে, উঠে গেছে, থার্ড ব্র্যাকেট আর দেওয়ার দরকার নেই। ভাজিত 12, তাহলে 60 থেকে 12 ভাগ করলে কত বাজবো? 5। ঠিক আছে? নেক্সটে এসো, একটি আয়তকার খেলার মাঠের পরিসীমা 256 মিটার এবং দৈর্ঘ্য 74 মিটার, ওই মাঠটির ক্ষেত্রফল কত? তাহলে একটি আয়তকার মাঠের পরিসীমা সময় আমরা কি জানি? আমরা কিন্তু আগেও বললাম, তাই তো? এখানে আগেও কোশ্চেন দিয়েছিল না? আয়তকারের অর্ধ পরিসীমা চেয়েছে, পরিসীমা। তাহলে পরিসীমাটা কী হবে? 2 গুণিত দৈর্ঘ্যযুক্ত প্রস্থ। ঠিক আছে? এবার এখানে আমাদের দেখো পরিসীমা বলে দিয়েছে 256 মিটার, তাহলে পরিসীমা হয়ে গেল 256 মিটার, দৈর্ঘ্য বলে দিয়েছে 74 মিটার, আর প্রস্থটা আমাদের প্রস্থ তাহলে বলে দেওয়া নেই, প্রস্থ তাহলে বের করে নিতে হবে। এটা একটু লেন্দি, ভালো করে বুঝবে। তাহলে আমাদের পরিসীমা বলে দেওয়া রয়েছে, দৈর্ঘ্য বলে দেওয়া রয়েছে, আর বের করতে বলে যে মাঠটির ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে। তাহলে মাঠের ক্ষেত্রফলের জন্য তো আমাদের প্রস্থ লাগবে, কারণ আয়তকার মাঠের ক্ষেত্রফল সমান হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে প্রস্থ তো বলে দেয়নি, পরিসীমা বলে দিয়েছে আর দৈর্ঘ্য বলে দিয়েছে। তাহলে আমাদের পরিসীমা থেকে কি করতে হবে? প্রস্থটাকে বের করতে হবে। তাহলে 256 = 2 গুণিত 74 যোগ প্রস্থ। তাহলে এই দুইটা দেখো এখানে ব্র্যাকেটের বাইরে আছে, মানে এটা গুণ আকারে আছে। কি আকারে রয়েছে? গুণ আকারে রয়েছে। তাহলে গুণ আকারে এখানে গেলে কি হবে? ভাগ হয়ে যাবে। তাহলে 256 ভাজিত 2 মিটার সমান হচ্ছে 74 যোগ প্রস্থ, আর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখলাম মিটার। তাহলে 256কে 2 দিয়ে ভাগ করলে কত পাবো? 158 মিটার সমান 74 যোগ প্রস্থ মিটার। তাহলে 128, এই মিটারটাকে, এই দৈর্ঘ্যটাকে এদিকে নিয়ে এলাম, তাহলেই তো প্রস্থ পাবো। তাহলে আমরা কত পেলাম? 128 - 74 সমান হচ্ছে প্রস্থ। তাহলে 128 থেকে 74 বিয়োগ করলে দেখবে, তোমরা নিজেরা বিয়োগ করে দেখবে, 54 মিটার পাওয়া যাবে। এবার জানি আমরা আয়তকার মাঠের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে ক্ষেত্রফলের একক কী হয়? বর্গ মিটার হয়ে যায়। ক্ষেত্রফলের একক কী হয়ে যায়? বর্গ মিটার। তাহলে দৈর্ঘ্য তো আমাদের বলেই দিয়েছে 74, আর প্রস্থ পেয়ে গেলাম 54। তাহলে এখানে দেখো গুণটা আমি ছোট্ট করে দেখিয়েছি, ছোট্ট করে দেখো না, 74 গুণিত 54 করলে কত পাওয়া যায়? 3996 বর্গ মিটার। এই এককটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই এককটা যদি তোমরা কেউ ভুল করে মিটার লিখে ফেলো, তাহলেই কিন্তু অঙ্কটা পুরোটাই ভুলে যাবে। ঠিক আছে? এই একক ক্ষেত্রফল বললেই সেখানে সবসময় বর্গ মিটার হবে, বর্গ সেন্টিমিটার হবে। ঠিক আছে? তো এগুলো তোমরা খেয়াল করবে যখন অঙ্কগুলো করবে, এই ছোট ছোট জিনিসগুলোকে খেয়াল করবে। পরিসীমার কিন্তু মিটারই হয়, শুধুমাত্র ক্ষেত্রে বর্গটা অ্যাড হয়ে যাবে। সে যে এককই দেওয়া থাক না কেন, সেখানে বর্গ এককটা অ্যাড হবে। ওকে, ঘয়ের দাগে চলে এসো, বিয়োগ করো 10 পূর্ণ 5-এর 7 বিয়োগ 5 পূর্ণ 4-এর 14। তাহলে এটাকে আমরা গুণ করছি, 10 গুণিত 7 সমান 70 যোগ 5 সমান 75/7, আর 14 গুণিত 5, 5 গুণ 14 যোগ 4, ঠিক আছে, 74/14। তাহলে এখানে 7 আর 14 লসাগু যদি আমরা বের করি, 7 আর 14 লসাগু বের করলে হচ্ছে 7 একে 7, 7 2 14। তাহলে লসাগু কি পেলাম? 7 গুণ 2 সমান 14। এটা হচ্ছে লসাগু। ঠিক আছে?
এটা আমি আবার কাটাকাটিও করে দিয়েছি, দেখো 5 গুণ 74/14, তাহলে 2 দিয়ে কেটে হচ্ছে 37/7, সেই জন্য আর লসাগুটা করিনি। ঠিক আছে, তাহলে 7 পেয়ে গেলাম। তাহলে 7 আর 7-এর লসাগু কী হয়ে যাবে? 7ই হয়ে যাবে। দুটোরই হর যখন সমান তাহলে হরটা বসে গেল, আর ওপরেরগুলো বিয়োগ হয়ে যাবে। 35 বিয়োগ 37 সমান হচ্ছে 38/7, তাহলে পেয়ে গেলাম 5 পূর্ণ 3-এর 7। ঠিক আছে, দেখে না অঙ্কটা। এখানে দেখো 38/7 পেয়েছি, এই ভাগটা করে দেখিয়ে দিয়েছি। ভাগফলটা এটা তো আমি বললাম প্রথমেই, ভাগফলটা এখানে পূর্ণ আকারে বসবে, ভাগশেষটা ওপরে বসবে, আর যেটা দিয়ে ভাগ করলাম সেটা কোথায় বসবে? আমাদের নিচে বসবে, মানে ভাজকটা নিচে বসে যাবে। তারপরে উমরটা এসো। তুমি 15/8 কিগ্রা চাল কিনেছো, আর তোমার দাদা 13/10 কিগ্রা চাল কিনেছো। তোমরা দুজনে মোট কত চাল কিনেছো? তাহলে মোট চাল কিনেছি কত? আমি কত কিনেছি? 15/8 যোগ 13/10 কিগ্রা। তাহলে 8 আর 10-এর দেখো এখানে লসাগু বের করেছি। 2 4 8, 2 5 10, 8 আর 10-এর লসাগু পেলাম 2 গুণিত 4 গুণিত 5। 4 আর 5-কে দেখো এক সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না, তাই না? তাই আর করিনি। তাহলে কত পেলাম? 40। তাহলে 40 হলো। তাহলে 40 8 দিয়ে ভাগ 40-কে 8 দিয়ে ভাগ করলে কত পাবো? 5। 15 গুণিত 5 যোগ 40-কে 10 দিয়ে ভাগ করলে পাবো 4, তাই 13 গুণ 4। তাই 15 5 75 যোগ 52 সমান হচ্ছে 127 ভাজিত 40। মানে এটাকে ভাগ করেছি, দেখো এখানে ভাগ করেছি 40-কে 3 দিয়ে যাচ্ছে 3 120। তাহলে এটা বসবে। ভাগফল কত পেয়েছি? 3 পূর্ণ, ভাগশেষ কত হয়েছে? 7/40। ঠিক আছে, এটা কিগ্রা। তাহলে আমরা দুজনে মোট 3 কিলো 7/40 কিগ্রা চাল কিনেছি। 3 পূর্ণ 7-এ 40 কিগ্রা চাল কিনেছি। হয়েছে? দেখানো অঙ্কটা। তারপরে নেক্সট দিয়েছে দেখো চয়ের দাগে, সমান পরিসীমা বিশিষ্ট একটি আয়তকার ও একটি বর্গাকার জমি আছে। আয়তকার জমির দৈর্ঘ্য 40 মিটার ও প্রস্থ 20 মিটার। প্রতি মিটার বেড়ার দাম 7 টাকা হলে বর্গাকার জমিটি বেড়া দিতে কত খরচ হবে? তাহলে আয়তকার জমির পরিসীমা কত? পরিসীমা আমরা জানি 2 গুণিত দৈর্ঘ্য যুক্ত প্রস্থ মিটার, আমরা আগের অঙ্কতেই দেখলাম। তাহলে 2 গুণিত 40 যোগ 20 মিটার সমান 120 মিটার। আর এখানে দেওয়া আছে দেখো আয়তকার জমির পরিসীমা সমান হচ্ছে বর্গাকার জমির পরিসীমা। তাহলে বর্গাকার জমির পরিসীমা, আয়তকার জমির পরিসীমা পেয়ে গেছে 120 মিটার। তাহলে দুটোর পরিসীমায় সমান, তাহলে বর্গাকার জমির পরিসীমা কত পেয়ে গেলাম? 120 মিটার। ঠিক আছে, তাহলে উত্তরে লিখবো দেখো, প্রতি মিটার বেড়ার দাম 7 টাকা হলে বর্গাকার জমি বেড়া দিতে খরচ পড়বে, আমরা কত পেয়েছিলাম? 120 গুণ 7, তাহলে 840 মিটার। ঠিক আছে, পরিসীমা কোনো বেড়া দেওয়ার জন্য পরিসীমা কেন বের করতে হয়? বেড়া পরিসীমা মানে হচ্ছে তোমাদের এই চারপাশ জুড়ে যে এরিয়াটা, সেটা বেড়া আমরা কোথায় দিই? বাইরে বর্ডার এরিয়াগুলোতে দিই। এই বর্ডারটাই হচ্ছে পরিসীমা। আর ক্ষেত্রফল হচ্ছে এই পুরোটাকে নিয়ে যে ভেতরেরটা হয় সেটা হচ্ছে ক্ষেত্রফল। সেই জন্য আমরা পরিসীমা বেড়া দেওয়ার জন্য বলি, জাল দেওয়ার জন্য বলি, তখন আমরা কোথায় দিই? বর্ডারে দিই। সেই বর্ডারটাই হচ্ছে পরিসীমা। সেই জন্য খরচ কত পারবে? এর যত পরিসীমা হবে সেটাই খরচ করবে। তাহলে পরিসীমা বের করেছিলাম 120 20 গুণিত 7 মানে হচ্ছে 840 টাকা। 12 7 84, 840 টাকা। তাহলে বর্গাকার জমিটি বেড়া দিতে 840 টাকা খরচ হবে। ঠিক আছে, নেক্সট 6-এরটায় দেখো, একটি বাসের 2/3 অংশ লাল, 1/3 অংশ সবুজ ও 8/39 অংশ হলুদ রং করেছি। কত অংশ রং করা বাকি আছে? তাহলে মোট ধরি মোট অংশ হচ্ছে 1 অংশ। তাহলে মোট রং করেছি 2/13 যোগ 1/3 যোগ 8/39। তাহলে 3 13 আর 39-এর লসাগু কত বেরোচ্ছে? 3 দিয়ে যাচ্ছে, দেখো 13টা বসে গেল, 3 1 3, 3 13 39, আবার 13 দিয়ে যাচ্ছে, 13 13, এই 1 বসে গেল 1। তাহলে লসাগু কত পেলাম? 3 গুণিত 13 সমান 39। তাহলে 39-কে 39-কে 13 দিয়ে ভাগ করলে কত পাবো? 3। তাহলে 2 গুণ 3 যোগ 39-কে 3 দিয়ে ভাগ করলে পাবো 13, 13 গুণ 1 যোগ 39-কে 39 দিয়ে ভাগ করলে পাবো 1, তাহলে 8 গুণ 1। তাহলে 2 3 6 যোগ 13 যোগ 8 সমান হচ্ছে 27/39। 3 9 27, 3 13 39, 9-এর 13 অংশ। তাহলে মোট অংশ কত ছিল? 1, বাকি কত রইলো? আর রং করেছি কত? 9-এর 13 অংশ। তাহলে 1 বিয়োগ 9-এর 13 মানে 4-এর 13 অংশ। তাহলে 4-এর 4 অংশ রং করা বাকি আছে। ঠিক আছে,
নেক্সট বুর্গির দিয়েছে দেখো 12.2-3 মিটার লম্বা একটি দড়ি 2.5-11 মিটার কেটে নিলে কত মিটার পড়ে থাকবে। তাহলে বাকি দড়ি কত মিটার পড়ে থাকবে, মানে বাকি দড়ি, তাহলে বাকি দড়ি কত 12.2-3 বিয়োগ 2.5-11 মিটার। তাহলে এইটাকে আমরা দেখো আমি এটা ভুল করে মাঝে দাগ দিয়ে ফেলেছিলাম, তাহলে এইটাকে প্রথমে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করছি। তাহলে 12 গুণ 3 যোগ 2/3 বিয়োগ হচ্ছে 2 গুণ 11 যোগ 5 মানে হচ্ছে 12 3 36 যোগ 2 মানে হচ্ছে 38/3 বিয়োগ 2 11 22 22 আর 5 27 27/11। তাহলে 3 আর 11 লসাগু কত হবে, দেখো 1 ছাড়া কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না, তা 3 আর 11 লসাগু কত হবে, 3 গুণ 11 সমান 33। তাহলে নিচে 33 বসলো, 33কে 3 দিয়ে ভাগ করলে কত পাবো 11, তা 33 গুণ 11 বিয়োগ 11 আবার 33কে 11 দিয়ে ভাগ করলে পাবো 3, তাহলে 27 গুণ 3, তাহলে 33 11 গুণ করলে পাবো, নিজেরা গুণ করে দেখবে 418 হচ্ছে, আর 27কে 3 দিয়ে গুণ করলে পাচ্ছি 81, তাহলে 81/33 তার মানে 337/33 মিটার। দিয়ে এখানে ভাগটা করে দেখিয়েছি দেখো 33/337, তাহলে 33 একে 33, তাহলে এখানে বিয়োগ করে 0 হয়ে গেলো, শুধু 7 পড়ে রইলো। শুধু যখন 7 পড়ে রইলো তখন আমরা 7টাকে কী করবো, 7টা বলো কী করবো, 7কে তো আর 33 দিয়ে ভাগ করা যাবে না, আর এখানে আমার পরের সংখ্যাও নেই, তখন এখানে আমরা একটা 0 বসিয়ে দেবো, ঠিক আছে, 0 বসিয়ে আর ভাগটাকে রেখে দেবো। তাহলে এটা কী হয়ে যাবে 10×7=33, তাহলে 10×7=33 মিটার দড়ি পড়ে থাকবে। এই ভাগগুলোর ডিটেলস আমি বলে দিয়েছি আমার অন্য ভিডিওগুলোতে, তোমরা দেখতে পারবে। এই ভাগটা এখানে 0টা কেন বসলো সেটা আমি অন্য ভিডিওগুলোতে আরও ডিটেলসে বলা হয়েছে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই গরমের মধ্যে ভালো থাকবে, বেশি করে জল খাবে, রোদের মধ্যে বেরোবে না, কোনো কাজ হলে বিকেলবেলায় বেরিও। ভালো থেকো, সুস্থ থেকো, বাই।